প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব তাপগতিবিদ্যা অধ্যায়ে তাপগতিক প্রক্রিয়ায় বিভিন্ন যে সৃজনশীল আছে সেগুলো নিয়ে। ধীরে ধীরে আমরা ধাপে ধাপে সামনে এগিয়ে যাব। তাহলে তাপগতিবিদ্যা অধ্যায়ে এই তাপগতীয় প্রক্রিয়া সম আয়তন, সমচাপ, সমুষ্ণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যত ধরনের ক্রিয়েটিভ হতে পারে সেই সব ধরনের ক্রিয়েটিভ একটা একটা করে আমি তোমাদের পড়াবো, টপিকস নিয়ে আলোচনা করব, যাতে তোমরা এই আমি যে সৃজনশীল গুলো করাবো সেটা করার পরে এই তাপগতীয় প্রক্রিয়ায় সে বোর্ড পরীক্ষা বলো, তারপরে ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল, বুয়েট, ভার্সিটি যেটাই বলো না কেন, সব জায়গায় যেন এই ধরনের টপিকস এর উপর কোনো কোশ্চেন থাকলে সুন্দরভাবে ঝটপট উত্তর দিতে পারো, সেটা আমরা চেষ্টা করব। আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা কলম নিয়ে বসবে, খাতায় কলম দিয়ে অবশ্যই লিখবে। পদার্থবিজ্ঞান তুমি যতই পড়ো না কেন, যদি তুমি না লিখে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে তোমার কলম থেমে যাবে। যত ভালো স্টুডেন্টই হও না কেন, অবশ্যই তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্রথম সৃজনশীলটা দিয়ে শুরু করি। প্রথম সৃজনশীলটা কি আছে? প্রথম সৃজনশীলটা যদি আমরা করি তাহলে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে কাজ, সেই কাজটা আমরা বের করতে পারবো। তাহলে উদ্দীপকটা কি দেখো, এসটিপিতে, এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটাকে এনটিপিও বলে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বাংলায় স্বাভাবিক চাপ ও তাপমাত্রা। স্বাভাবিক চাপ ও তাপমাত্রা তোমাদের মনে রাখতে হবে। স্বাভাবিক চাপ 1.013 10⁵ মানে হলো 180 আর কি, প্যাসকেলে আমরা অঙ্ক করবো সবসময়। আর টেম্পারেচার হলো 273 কেলভিন, সেলসিয়াসে 0°C। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার তোমাদের জানতে হবে। এসটিপিতে একটি সিলিন্ডার 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। সিলিন্ডারে কত মোল গ্যাস আছে? 1 মোল। কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলো। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা না বললে, যদি বলো হঠাৎ আয়তন দ্বিগুণ করা হলো, হঠাৎ বললেও আমরা বুঝবো রুদ্ধতাপীয়। হঠাৎ, দ্রুত, তারপরে তাপ অপরিবাহী পদার্থে, পাত্রে, অন্তরক পাত্রে যদি আয়তন পরিবর্তন করা হয় তাহলে সেটা রুদ্ধতাপীয়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সৃজনশীলে না থাকলেও আমাদের সৃজনশীলে যদি হঠাৎ থাকে, দ্রুত থাকে, অন্তরক পদার্থের তৈরি পাত্রে থাকে, অপরিবাহী পাত্রে থাকে, তাহলে আমরা বুঝবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র দিয়ে অঙ্ক করবো। তাহলে একটা অঙ্ক শিখলে আমাদের সবকিছু এই একটার মধ্যে শিখে ফেলতে হবে। একটা করলে যেন এরকম আমরা আরো 10টা পারি, সেটা আমাদের দেখতে হবে। আর সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া আস্তে আস্তে ঘটে, তাপ সুপরিবাহী পাত্রে এটার গ্যাস রেখে ঘটানো হয়, পরিবেশের সাথে তাপের আদান প্রদানের সুযোগ পায়। এরকম যদি ধীরে ধীরে তাপ সুপরিবাহী পাত্রে ঘটানো হয়েছে, পরিবেশের সাথে তাপ আদান প্রদান করার সুযোগ পেয়েছে, এমন যদি ক্রিয়েটিভে ইঙ্গিত দেওয়া থাকে তাহলে বুঝবে সমষ্ণ প্রক্রিয়া, এবং সমষ্ণ প্রক্রিয়ায় তোমরা অঙ্কটা করবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা করি। এই উদ্দীপকের আনুষঙ্গিক যা আছে সব বলে দিলাম, যাতে তোমরা ক্রিয়েটিভ আসলে এই আঙ্গিকে কোনোটা যেন মিস না যায়, অথবা ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চেন যেন মিস না যায়। তাহলে আমাদের এখন কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। আর আরেকটা কোশ্চেন কি আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমষ্ণ কাজ, আর এটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ, আর এটাকে যদি সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হতো তাহলে কাজ, সেই দুইটার তুলনা। তাহলে আমরা প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করি। এসটিপিতে, তার মানে আদি চাপ হলো 180 এম, অর্থাৎ 1.013 10⁵ এটা চিন্তা করতে হবে।
আদি তাপমাত্রা হলো 273 কেলভিন। কার্বন ডাই অক্সাইড বহু পারমাণবিক, তাহলে কার্বন ডাই অক্সাইডের গামা হবে কত জানো? চিন্তা করে দেখো তো। বহু পারমাণবিক গ্যাসের গামা, গামার তিনটা মানই মুখস্থ করবে। আচ্ছা, এটা আমরা করি। তাহলে তথ্য কি দেওয়া আছে? আদি চাপ, বাংলায় লিখবে আদি চাপ, অবশ্যই বাংলায় লিখবে ফুল মার্কস পাওয়ার জন্য, খাতার সৌন্দর্যের জন্য। আদি চাপ লিখবে এসটিপি, তার মানে 1.013 10⁵ প্যাসকেল, আদি চাপ লিখলাম। তারপরে আয়তন দ্বিগুণ করা হলো, তার মানে শেষ আয়তন, ভি2 মানে শেষ আয়তন সমান হবে 2 গুণ আদি আয়তন, ভি1 মানে আদি আয়তন। তাহলে ভি1 কে ভি2 দ্বারা ভাগ করলে কি হবে? ভি1 ভি2 পরিবর্তে 2 ভি1 বসাবে, ভি1 কাটা যাবে, থাকবে 1/2 মানে হাফ। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে গামা 1.33, গামার মান মুখস্থ করবে সব জায়গায়। এখন রুদ্ধতাপীয় সম্পর্ক পি এবং ভি এর মধ্যে কি সম্পর্ক? পি1 ভি1 টু দি পাওয়ার গামা সমান পি2 ভি2 টু দি পাওয়ার গামা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের সম্পর্ক পি1 ভি1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস পি2 ভি2 টু দি পাওয়ার গামা। দুইবার বললাম যাতে মনে রাখো। তাহলে পি2 সমান কি হবে? এই অঙ্ক প্রচুর আসে। পি2 সমান কি হবে? পি1 ভি1 টু দি পাওয়ার গামাকে ভি2 টু দি পাওয়ার গামা দ্বারা ভাগ হবে। তাহলে ভাগ হলে আমরা কিভাবে লিখতে পারি? পি1 টি, পি1 লিখলাম, আর ভি1 আর ভি2 তে গামা আছে, সেজন্য কি লিখবো? ভি1 বাই ভি2 হোল টু দি পাওয়ার গামা। এখন আমরা মান বসাবো। মান বসালে কি হয় দেখো। তাহলে পি1 এর মান কত? 1.013 10 টু দি পাওয়ার 5। ভি1 বাই ভি2 কত? হাফ। হাফ মানে 0.5 লেখা যায়, আচ্ছা হাফই লিখলাম, টু দি পাওয়ার গামা 1.33। এখন এটাকে ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেটরে করে দেখো কত আসে। 1.013 গুণ 10 টু দি পাওয়ার 5 গুণ হাফ, হাফ মানে 0.5 লিখে দিলাম, 0.5 পাওয়ার 1.33। তাহলে করলে আসে 40293, 40293, 40293.922 আর লিখলাম না, 2 এর পরে 2 আছে। একক কি হবে? প্যাসকেল। এটাকে যদি এটিএম করতে চাও তাহলে ভাগ হবে কত দ্বারা জানো? 1.013। এই যে যদি এটাকে প্যাসকেল অবজেক্টিভের জন্য জানবে, অবজেক্টিভে প্যাসকেলে উত্তর নাও দেওয়া থাকতে পারে, এটিএম এ দেওয়া থাকতে পারে, তখন তো খুঁজে পাবে না। কি করবে? এই প্যাসকেলটাকে এটিএম করার জন্য 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করবে। ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা এটিএম হবে। অবজেক্টিভের জন্য জানবে, ক্রিয়েটিভের জন্য প্যাসকেলকে এটিএম এ নেওয়ার দরকার নেই, বাট আমাদের জানতে হবে কিভাবে এটা করা হয়। এরপরে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের তুলনা। এখন আমরা দেখব সমষ্ণ প্রক্রিয়ায় কাজ কত, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কত। এখন কি দেওয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল, তাহলে এন এর মান দেওয়া আছে 1 মোল, আর এর মান দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু আর এর মান আমরা জানি। গ্যাসের ক্ষেত্রে আর মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর কত? 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মোল ইনভার্স কেলভিন ইনভার্স একক সহ মুখস্থ করবে, অবজেক্টিভ সাবজেক্টিভ যে কোনো জায়গায়। গ্যাসের জন্য সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা অবশ্যই মুখস্থ থাকবে। 8.31, ইচ্ছা করলে এখানে 4 লেখা যায়, না লিখলেও কোনো অসুবিধা নাই। 8.31 4 অথবা শুধু 31 পর্যন্ত মনে রাখলেও চলবে। আর কি দেওয়া আছে? আদি তাপমাত্রা, যেহেতু এসটিপি তাহলে আদি তাপমাত্রা কত? 273 কেলভিন। তারপরে শেষ আয়তন কি? দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2v1, মানে আদি আয়তনের দ্বিগুণ 2v1। এখন আইসোথার্মাল পদ্ধতি অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল মানে সমষ্ণ
প্রক্রিয়ায় WISO সমান কি হবে nRT on মানে nRT ln V2/V1 তোমরা নিশ্চয়ই এই সূত্র জানো। তাহলে এখানে কি হবে nRT on আদি তাপমাত্রা যেহেতু T on আদি তাপমাত্রায় যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা তার চেঞ্জ হবে না, তাহলে nRT on ln V2/V1 V2 মানে শেষ আয়তন, V1 মানে আদি আয়তন, T on মানে তাপমাত্রা 273 কেলভিন, আর মানে গ্যাস ধ্রুবক, n মানে মোল সংখ্যা। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেখি, বসিয়ে দেই তোমাদের। তাহলে n সমান 1.8.31, T1 হলো 273 ln V2/V1 V2/V1 করলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 2 আচ্ছা 2V1/V1 লিখলাম। এখন ক্যালকুলেটর চাপো কত আসে দেখো। আইসোথার্মাল পদ্ধতিতে চাপ লন কিন্তু লগের নিচে ক্যালকুলেটরে, সেটা খেয়াল করো। 8.31 গুণ 273 গুণ লন V1 কাটা গেলে 2 হয়, তাহলে আমাদের কাজ আসতেছে 1572,494 এটা করবে ক্যালকুলেটরে জুল। আইসোথার্মাল পদ্ধতিতে আমাদের কাজ পেলাম কত 494 আছে, 4 বাদ দিলাম, 4 বাদ দিলে আর 1 যোগ করতে হবে না, আর যদি 5-এর চেয়ে বড় 5 বা 5-এর চেয়ে বড় থাকতো তখন 1 যোগ করা হতো। তাহলে আইসোথার্মাল পদ্ধতিতে আমরা কাজ পাইলাম, মানে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ পাইলাম। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ, এডিয়াবেটিক রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এডিআইএ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ। তাহলে আদি তাপমাত্রা দেওয়া আছে, শেষ আয়তন V2 সমান 2V1 দেওয়া আছে, কিন্তু আমি শেষ তাপমাত্রা জানি না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হয়, আর কাজ বের করার জন্য আমার দুইটা তাপমাত্রাই লাগবে, আদি তাপমাত্রাও লাগবে, শেষ তাপমাত্রাও লাগবে। শেষ তাপমাত্রা বের করার জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক T1 V1 to the power gamma minus 1 equals T2 V2 to the power gamma minus 1। কয়েকবার পরে এই ইকুয়েশন মুখস্থ করবে, লিখবে। এই ইকুয়েশনটা আমাদের অনেক বেশি দরকার। তাহলে T1 V1 to the power gamma minus 1 সমান T2 V2 to the power gamma minus 1। তাহলে T2 সমান কি হবে আমাদের T2 সমান আমরা লিখব T2, তাহলে V2 টা নিচে যাবে, তাই না? তাহলে T1 টা উপরে থাকবে T1, আর যেহেতু গামা আছে V1 এর উপর ও V2 এর উপরে একবারে লিখবো, তাহলে V1 আর এই V2 টা নিচে যাবে V2 to the power gamma minus 1। এখন মান বসাবে। T1 হলো 273, V1/V2 মানে হাফ, V1/V2 মানে কত হবে হাফ হবে, তাই না? V1/V2 V2 মানে হলো 2V1 to the power গামা হলো কত, যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে 1.33 - 1। তাহলে এখন আমরা এটা মান বসিয়ে T2 এর মান বের করব। তাহলে T2 কত আসে 273 গুণ 0.5 to the power 1.33 - 1 মানে 0.33। তার মানে 217.18 অনার লিখলাম না, একক হবে কেলভিন। এখন আমাদের
এডিয়াবেটিক প্রক্রিয়ায় সূত্র কি? nr t1 - t2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমাদের এখন যদি এই মানটা বসাই, মানটা বসালে পরে আমাদের কত আসে? n হলো 8.31, t1 হলো 273, মাইনাস t2 হলো 217.18। রুদ্ধতাপের প্রক্রিয়ায় t1 - t2 হবে, সূত্র এটাই ব্যতিক্রম, সব জায়গায় t2 - tn হয় সাধারণত, কিন্তু রুদ্ধতাপের প্রক্রিয়ায় কৃত কাজের বেলায় t1 - t2। অন্তঃস্থ শক্তির যদি বের করতে বলে তখন t2 - t1 হয়। গামা হলো 1.33 - 1। তাহলে আমরা এটা করব, কত আসছে? 8.31 ব্র্যাকেট 273 বিয়োগ 217.18। এরপরে ভাগ হলো 1.33 মানে হলো 0.33, 1.33 - 1 মানে 0.33। তাহলে আমাদের আসছে 1405, 1405 আসে 1405.649, 9 বাদ দিলে 49 মানে বাদ দিলাম, হয়ে গেল 5, 1405.65। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ হলো 1572.49, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হলো 1405.65। তাহলে এই যে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ কি? কম, আর সমষ্ণ প্রক্রিয়ার কাজ কি? বেশি। তাহলে আমরা বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের পরিমাণ বেশি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কম। এখন আসো সৃজনশীল 2। কি আছে উদ্দীপক? এ বিন্দু থেকে গ্যাস সমষ্ণভাবে বি বিন্দুতে এবং তারপর রুদ্ধতাপীয়ভাবে সি বিন্দুতে প্রসারিত হয়। তাহলে একটা লেখচিত্র, এ বিন্দুতে গ্যাস চাপ আছে, আয়তন আছে, বি বিন্দুতে আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া নাই। তাহলে এ থেকে বিতে সমষ্ণ প্রক্রিয়ায় এসেছে এবং বি থেকে সিতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গিয়েছে। গামার মান দেওয়া আছে 1.4। এখন তোমার কাছে জানতে চেয়েছে বি বিন্দুতে চাপ কত। তাহলে বি বিন্দুতে চাপ কত? তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু কেমন প্রক্রিয়ায় গিয়েছে? সমষ্ণ প্রক্রিয়ায় গিয়েছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় চাপের কি হবে? চাপ হবে বি বিন্দুর চাপ হবে সমষ্ণ প্রক্রিয়ায়। আমরা জানি চাপ আয়তনের মধ্যে সম্পর্ক, চাপ এবং আয়তনের গুণফল সমান, যে কোনো বিন্দুতে চাপ আয়তনের গুণফল সমান অন্য বিন্দুতে চাপ আয়তনের গুণফল, অর্থাৎ P1 V1 সমান P2 V2, যে সেই সূত্রটাই আমরা এটা লিখতে পারি। বি বিন্দুতে চাপ চেয়েছে, তাহলে বি বিন্দুটা আগে লিখলাম, ভিবি সমান পিএ বিএ। এখন বি বিন্দুতে চাপ পিবি বের করব, তাহলে পিবি সমান কি হবে? পিএ বিএ বাই ভি ভিবি। তাহলে আমরা মান বসিয়ে দিব, পি এর মান বসিয়ে দিব। পি এর মান কত আছে? 4 × 10⁵। ডাটা লিখতে পারো, লিখো যে আদি চাপ মানে এ বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপের এই 4 × 10⁵ প্যাসকেল, এ বিন্দুতে চাপ পিএ 4 × 10⁵ প্যাসকেল বসাবো। এ বিন্দুতে আয়তন 2 × 10⁻³ বসাবো এবং বি বিন্দুতে আয়তন আছে 4 × 10⁻³ বি বিন্দুতে আয়তন বসাবো এবং ক্যালকুলেটর চেপে রেজাল্ট দেখবো 2 × 10⁵ প্যাসকেল। তাহলে বি বিন্দুতে গ্যাসের চাপ আমরা পেয়ে গেলাম। এই ধরনের যদি আসে, খুবই সহজ একটা অঙ্ক, সমষ্ণ প্রক্রিয়ায় তোমাকে লেখচিত্র বুঝতে হবে। প্রথম এই অংশটা সমষ্ণ, তারপরে রুদ্ধ, আবার সমষ্ণ সংকোচন, আবার রুদ্ধ সংকোচন। এ বি প্রসারণ, বি থেকে সি প্রসারণ। আচ্ছা, এরপর আসো ঘয়ে কোশ্চেন কি? ঘ নম্বর কোশ্চেন হলো
সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে রেখা মানে লেখচিত্র তার ঢালের অনুপাত বের করতে বলছে। অর্থাৎ এবি রেখার ঢাল মানে সমষ্ণ প্রক্রিয়ায় ঢাল, বি থেকে সি রেখার ঢাল মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল। তাহলে এখন রেখার ঢাল মানে কি y/x এরকম। তার আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা এটা ভি হবে না, এটা পি হবে। আগে করে রাখা তো ভুলে হয়ে গেছে, পি হবে এটা। তাহলে দেখো এখন ঢালের অনুপাত, তাহলে এবি রেখা হলো সমষ্ণ রেখা, সমষ্ণ রেখার জন্য ঢাল হবে, এবি রেখার জন্য ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢাল এম আইএচও আইসোথার্মাল প্রক্রিয়ার ঢাল মাইনাস পি বাই ভি। অর্থাৎ তোমরা ম্যাথে যে করো যে কোনো রেখার ঢাল y/x, ঠিক y অক্ষে পি আছে আর x অক্ষে ভি আছে, এই জন্য এখানে পি বাই ভি সমষ্ণ রেখার ঢাল এটা। আর বি থেকে সি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল হবে বি থেকে সি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এম এডিএ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল মাইনাস গামা পি বাই ভি। এটা মনে রাখবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল মাইনাস গামা চাপ বাই আয়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল, অবজেক্টিভও বটে। এখন আমরা যদি একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, রুদ্ধতাপীয় রেখার ঢালকে সমষ্ণ রেখার ঢাল দ্বারা ভাগ করি, পি বাই ভি কাটা যায়, থাকে কি গামা। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ ঢালের চেয়ে গামা গুণ, রুদ্ধতাপীয় ঢাল গামা গুণ বেশি, গামা গুণ খাড়া, ঢাল বেশি মানে খাড়া বেশি। এটা একটা অবজেক্টিভ 2 মার্কেরও কোশ্চেন। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা 1.4 গুণ বেশি খাড়া, গামা 1.4, কারণ এটা হলো গামার মান দেওয়া আছে 1.4। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা 1.4, সকল দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই গামাটা রুদ্ধতাপীয় রেখার ঢাল 1.4 গুণ বেশি খাড়া। আর যদি হয় এক পারমাণবিক হিলিয়াম নিয়ন তখন হবে 1.67, যদি হয় কার্বন ডাই অক্সাইড বা ওজোন O3 বা মানে 2 এর অধিক পরমাণু তখন হবে 1.33। এগুলো আমরা জানবো অবজেক্টিভের জন্য, বুয়েট তারপরে মেডিকেল ভার্সিটি অবজেক্টিভের জন্য জানবো, আবার বোর্ড পরীক্ষার অবজেক্টিভও আসতে পারে। টোটাল স্লাইডের দিকে 5 সেকেন্ড তাকাও। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে জায়গাটা বুঝিনি। এটা ভি লেখা ছিল ভুলে, আমাকে আবার ঠিক করতে হবে। এখন আমি পি, এটা চাপ, আর এক্স অক্ষে আয়তন, ওয়াই অক্ষে চাপ। এরপরে আমরা সৃজনশীল 3, কোনো কিছু যখন বিস্ফোরণ হয় হঠাৎ ফেটে যায়, হঠাৎ ফেটে গেলে কি হবে সেই ধরনের অঙ্ক। যে কোনো কিছুই হঠাৎ যদি ফেটে যায়, সে টায়ার বেলুন যেটাই বলো না কেন একই নিয়মে। তাহলে একটি টায়ারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4.5 অ্যাটমসফিয়ার চাপে বাতাস আছে। টায়ারে তো বায়ু থাকে তাই না, বাতাসের জন্য বায়ুর জন্য গামা 1.4। হঠাৎ টায়ারটি ফেটে গেল। এখন ফেটে যাওয়ার পর বাতাসের তাপমাত্রা কেলভিনে কত, অর্থাৎ শেষ তাপমাত্রা কত তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আদি তাপমাত্রা দেওয়া আছে তাই না, আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, আদি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াসটাকে অবশ্যই কেলভিন করে নেবে, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে কেলভিন করে নেবে। 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিন করলে কত হয়, 27 যোগ 273, তার মানে 300 কেলভিন। 27 যোগ 273, 300 কেলভিন আদি তাপমাত্রা। হ্যাঁ, এবং আদি চাপ এটাকে প্যাসকেলে করে নিবে, আদি চাপ পিয়ন 4.5 এটিএম। এখন 4.5 এটিএম কে তোমার করতে হবে কি প্যাসকেল, তাহলে 4 পয়েন্ট, প্যাসকেল অবশ্য না করলেও হবে, অনুপাত আকারে আছে
প্যাসকেল না করলেও চলবে, থাক প্যাসকেল করার দরকার নেই। কিন্তু 4.5 কে প্যাসকেল করার উপায় হলো 4.5 কে অন ইন্টু অন 0.013 10⁵ দ্বারা গুণ করতে হয়। হ্যাঁ, প্যাসকেল করতে হলে এখানে না করলেও চলবে, করলেও অসুবিধা নেই, না করলেও চলবে। তাহলে এটাকে প্যাসকেল করলেও চলবে, না করলেও চলবে এই অঙ্কের ক্ষেত্রে। এমনি নর্মালি এসআই পদ্ধতিতে চাপ প্যাসকেলই বসাতে হবে। বাট এখানে পি1 পি2 যখন আমরা করবো অনুপাত আকারে চলে আসবে। যখন এক পক্ষ দিয়ে আরেক পক্ষে কাটাবো তখন এটিএম কে এটিএম এ রাখলে কোনো অসুবিধা নেই। এটিএম কে যদি এটিএম এ রাখি তাহলে উত্তরও আসবে এটিএম এ, আর যদি প্যাসকেল করি তাহলে উত্তর আসবে প্যাসকেলে। আচ্ছা যাই হোক, এখন টি2 সমান কি হবে? পি1টা থাকবে আর এই পি2টা এই পাশে এসে নিচে চলে আসবে। তাহলে পি1 এর উপর পাওয়ার যা, পি2 এর উপরও পাওয়ার তা, আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1 মাইনাস গামা বাই গামা। তাহলে আমাদের টি1 কত? 300। আর পি1 আমরা 4.5 এ লিখি। যখন কোনো কিছু ফেটে যায় তখন তার শেষ চাপ হয় 1 অ্যাটমসফেয়ার। যখন কোনো কিছু ফেটে যায়, এখানে পি2 লিখে নেই, যখন কোনো কিছু ফেটে যায় তখন তার শেষ চাপ হয় 1 অ্যাটমসফেয়ার। এটা মনে রাখবে। এটাকে প্যাসকেলে লিখলে 1.013 10⁵ যদি আমরা প্যাসকেলে লিখি। আমি প্যাসকেলে লিখলাম না, তোমাদের এমনি শিখাইলাম। এখানে আমি এটিএমই রাখলাম। তাহলে যখন কোনো কিছু ফেটে যায় তার শেষ চাপ 1 এটিএম। 1 মাইনাস গামা 1.4 ডিভাইডেড বাই 1.4। এখন আমাদের ক্যালকুলেটর দিয়ে করলে কত আসে? ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটর নিয়ে বসবে। এরকম সাথে সাথে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যখন তোমরা বিভিন্ন পরীক্ষায় ক্যালকুলেশন করার জন্য খুব বেশি সময় পাবে না, সেটাও মাথায় রাখবে। তাহলে 4.5 টু দি পাওয়ার 1 মাইনাস 1.4 মানে হলো পাওয়ার ভগ্নাংশ আকার দিবে, তারপরে 1 মাইনাস 1.4 মানে মাইনাস 0.4, তাই না? আচ্ছা, 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4। আমাদের আসছে 195.204 পর্যন্ত না লিখলে হয় 20। আচ্ছা, 4 পর্যন্ত লিখলাম। একক কি হবে? কেলভিন। তাহলে আমাদের টি2 এর মান পেয়ে গেলাম। তাহলে শেষ তাপমাত্রা কত হবে? 195.204 কেলভিন। আমরা গ নাম্বার পারলাম। এবার দেখো, এই যে 3 মার্কের এটা আমরা আসে প্রায়, এই সূত্রটা একটু বড় সড়ো। P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস, এই মাইনাসটা কিন্তু একটু উপরে উঠে গেছে, কারেকশন ঠিক করা ঝামেলা হয়ে গেছে। 1 মাইনাস গামা বাই গামা এভাবে। এখন দেখো,
এখন দেখো, হঠাৎ ফেটে যাওয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কেন রুদ্ধতাপীয়? অন্তঃস্থ শক্তি পরিবর্তনের মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে বলছে, যেটা কেন রুদ্ধতাপীয় এটা ব্যাখ্যা করবা। হঠাৎ ফেটে গেছে, অর্থাৎ পরিবেশের সাথে তাপের আদান প্রদানের জন্য যে একটা সময় দরকার সে সময় পায় নাই, তার মানে তাপের আদান প্রদানের সময় নেই। হঠাৎ বিস্ফোরণে পরিবেশের সাথে তাপ বিনিময় করতে পারে না বিধায় ডিকিউ অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য। আমরা জানি রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য হয়। তাহলে এই যে হঠাৎ ফেটে গিয়ে তার যে চাপের পরিবর্তন হলো, তার যে আয়তনের পরিবর্তন হয়ে গেল, সেজন্য কি কাজ হয়েছে? সে কাজটা কিসের বিনিময়ে করেছে? অন্তঃস্থ শক্তির বিনিময়ে করেছে। তাহলে অন্তঃস্থ শক্তি কি হবে এই ক্ষেত্রে? হ্রাস পাবে। গ্যাস কাজ করে নিজের অন্তঃস্থ শক্তি ব্যয় করছে, তাহলে ডেলিউ ঋণাত্মক অর্থাৎ তাপমাত্রা কমে যাবে। এসব কারণে আমরা বলতে পারি এই প্রক্রিয়াটা রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য যা, কোনো কিছু হঠাৎ ফেটে গেলে সেই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং হঠাৎ ফেটে যাওয়া যে কোনো কিছুই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এভাবে 2 মার্কের জন্য ব্যাখ্যা করবে। যে কোনো কিছু আহ তাপমাত্রা তোমাদের কিন্তু আবার অনেক সময় কেলভিনও বের করা লাগতে পারে। যে কোনো তাপমাত্রা যদি কেলভিনে থাকে সেটাকে সেলসিয়াসে নেওয়ার উপায় হলো -273। সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে +273, কেলভিনকে সেলসিয়াসে নিতে হলে -273। এরপরে আসো 4 নম্বর ক্রিয়েটিভ। কি আছে? উদ্দীপকে 300 কেলভিন তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে 300 কেলভিন তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলো। হিলিয়াম কয় পারমাণবিক? 1 পারমাণবিক। তাহলে গামা হবে 1.67। এই গামার মান দেওয়া নাও থাকতে পারে। তাহলে এই প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয় করো। হঠাৎ, তার মানে রুদ্ধতাপের প্রক্রিয়ায় কৃত কাজ। চূড়ান্ত চাপ, প্রথম চাপের কত গুণ হবে? অর্থাৎ চূড়ান্ত চাপও আমাদের বের করতে হবে। তাহলে দেখো, হিলিয়ামের সংকোচন, প্রসারণ, আয়তন এবং চাপের মধ্যে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তাহলে কি হবে? অর্ধেক করা হলো, তার মানে টিয়ন দেওয়া আছে আমাদের। টিয়ন কত আছে আমাদের দেওয়া? 300 কেলভিন দেওয়া আছে টিয়ন। অর্ধেক করা হয়েছে, তার মানে V2 সমান V1/2। অর্ধেক করা হয়েছে। হ্যাঁ, এখন আমাদের T2 জানা নেই না? T2 জানি না, তারপর T2 জানলে পরে কৃত কাজ। তাহলে দেখো, T2 সমান T1 থাকবে V1, V2 টা এই পাশে চলে আসবে, টু দি পাওয়ার, যেহেতু টি এর সাথে যেগুলো সেগুলো নিচে যায়, যার মান বের করব সেটার সাথে টি2 সাথে V2, তাহলে V2 টা নিচে যাবে। হ্যাঁ, এভাবে। তাহলে টিয়ন কত? 300 কেলভিন। আর V1 ই থাকবে, V2 মানে হলো অর্ধেক করা হয়েছে, তাই না? অর্ধেক। তাহলে V2/2 হোল টু দি পাওয়ার, গামা হলো 1.67 -1। তাহলে 300, একটু লাফ দিয়ে উপরে যাবে। আর V1, এটা V2 না, V1, V1/2, V1/2, এটা V1/2। তাহলে আমাদের 300, এটা 2 উপরে যাবে, 1.67 থেকে 1 বাদ গেলে হয়ে গেল 0.67। তাহলে 300 গুণ 2 টু দি পাওয়ার 0.67, 300 গুণ 2 টু দি পাওয়ার 0.67, 300 গুণ 2 টু দি পাওয়ার 0.67, 477.32।
477.321 আর লেখা লাগবে না, কেলভিন। তাহলে আমাদের শেষ তাপমাত্রা পাইলাম। এরপরে কৃত কাজ কি হবে? W সমান N আর T1 মাইনাস T2। N এর মান কত? 2 মোল, তার মানে N2, N2 মোল। এখন N এর মান বসাবে 2 আর কত? সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.31 জুল মোল। মান মুখস্থ করবে, ডাটায় মান না লিখলেও চলে। 8.31 300 মাইনাস একক কি হবে? এটা ক্যালকুলেটরে করবে, এটা একক হবে জুল। একক হবে জুল, ক্যালকুলেটরে মান বের করবে। তাহলে আশা করি তোমরা এই অঙ্ক পারবে। এরপরে দেখো তাহলে এই অঙ্ক তোমরা পারবে। এখন দেখো চাপের অনুপাত। চাপের অনুপাত বের করার জন্য কি? P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে অনুপাত বলছে, তার মানে একটাকে আরেকটা দ্বারা ভাগ। তাহলে P2 এর নিচে P1 নিয়ে আসো। P2 বাই P1 সমান কি হবে? V1 বাই V2 টু দি পাওয়ার গামা। তাহলে P2 বাই P1 সমান কি হবে? V1 বাই V2। P2 উপরে, তাহলে V2 যাবে নিচে। তাহলে আর P1 এই পাশে চলে আসতে আছে নিচে, তাহলে P1 যাবে উপরে। তাহলে P2 এর সাথেটা যাবে নিচে আর P1 টা নিচে। P2 এর সাথে V2 যাবে, V2 যাবে নিচে আর V1 যাবে উপরে। তাহলে V1 বাই V2 ইচ্ছা করলে আরেক লাইন লিখতে পারো। V1 বাই V2 টু দি পাওয়ার গামা, অর্থাৎ P2 বাই P1 সমান 3.18 গুণ। তার মানে শেষ চাপ আদি চাপের 3.18 গুণ হবে। এরপরে দেখো এসটিপিতে থাকা 5 মোল অক্সিজেন গ্যাসকে সমস্ত প্রক্রিয়ায় আয়তন 4 গুণ করা হলো। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আদি আয়তনে ফিরে আনা হলো। তাহলে 4 গুণ করা হয়েছে, আবার আগের আয়তনে ফিরে আসছে। তাহলে দেখো সমস্ত প্রসারণে এন্ট্রপির পরিবর্তন কত? সমস্ত প্রসারণে এন্ট্রপির পরিবর্তন, তাহলে এন্ট্রপির পরিবর্তন দেখো। সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বইয়ে সরাসরি দেওয়া নাই, বাট সমস্ত প্রক্রিয়ায় যদি তোমরা, আমি এই সূত্রটা তোমাদের শিখাই দিচ্ছি। সমস্ত প্রক্রিয়ায় ডিডব্লিউ আর ডিকিউ, যাহা তাপ তাহাই কাজ সমস্ত প্রক্রিয়ায়। তাহলে ডিডব্লিউ সমান এনআরটি লন ভি2 বাই ভি1 জানো। তাহলে ডিডব্লিউর পরিবর্তে আমরা ওটাকে ডিকিউ লিখতে পারি। ডিকিউ সমান এন আর টি লন ভি2 বাই ভি1। আর এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান, তোমরা ডিএস বা ডেলএস একটা লিখলেই হয়, ডিকিউ বাই টি। এখন ডিকিউ এর মান যদি এটা বসাও, তাহলে টিটি কি হয়? টিটি কাটা যায়। তাহলে টিটি কাটা গেল। আমাদের সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সরাসরি এই সূত্রটা লিখতে পারি। এটা অবজেক্টিভেও আসতে পারে। সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ আমরা সবাই জানি, কিন্তু সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সমান এনআর লন ভি2 বাই ভি1। এটা আমরা মনে রাখবো। সমস্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান
এনআর লন V2/P1। তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন এভাবে আমরা সরাসরি সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ডিএস অথবা ডেলএস পরিবর্তন ডেলএস ডিএস দুইটাই লেখা যায়। ডেলএস হলো যে কোনো ধরনের, ডেল মানে যে কোনো ধরনের পরিবর্তন, ডিএস মানে ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা যাই হোক, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের একটা ইকুয়েশন পেয়ে গেলাম। বইয়ে যেটা নাই সেটা আমরা যে কোনো অঙ্কে ব্যবহার করব, অবজেক্টিভও আসতে পারে। তাহলে এন্ট্রপির পরিবর্তন ডেলএস সমান এনআর লন V2/P1। এন এর মান 5 মোল, মোল সংখ্যা লিখবে 5 মোল। আর এর মান সবাই জানো 8.3 এরপরে 4 গুণ করা হলো, তার মানে V2/V1। V2 হলো 4V1 আর V1 কাটা যাবে মানে 4 থাকবে, তাহলে লন 4। ক্যালকুলেটরে করো। এন্ট্রপির পরিবর্তনের একক হলো জুল কেলভিন ইনভার্স বা জুল পার কেলভিন। তাহলে এন্ট্রপির পরিবর্তন আমরা এভাবে বের করব। এক লাইন অঙ্ক করবে না, অবশ্যই এই ডাটাগুলো লিখবে খাতায়। এন এর মান কত অঙ্ক দেখে লিখবে, আর এর মান লিখবে, জানা থাকবে, এটা না দেওয়া থাকলেও তুমি জানো। V1 আর V2 হলো 4V1 গুণ করা হয়েছে লিখে তারপরে অঙ্কে বসাবে এবং অঙ্ক করবে এবং দেখবা পারবে। এরপরে আসো, পুরো প্রক্রিয়াটি মোট এন্ট্রপির পরিবর্তন কি শূন্য? গাণিতিক যুক্তি দাও। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আদি আয়তনে ফিরে আনা হলো। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, dq = 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, dq = 0। আর এন্ট্রপির পরিবর্তন আমরা জানি dq/T। dq যদি 0 হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0, তাপের পরিবর্তন 0, অবজেক্টিভ। এখন এই যে টোটাল প্রক্রিয়া, একটা সমষ্ণ একটা রুদ্ধ, সমষ্ণ প্রক্রিয়ায় 0 কিন্তু টোটাল প্রক্রিয়াটায় পুরো প্রক্রিয়ায় তো 0 না। তাহলে রুদ্ধ তাপের প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0 কিন্তু পুরো প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন 0 নয়। কত এন্ট্রপির পরিবর্তন? 57.63 জুল পার কেলভিন পরিবর্তন হবে। তাহলে এটা আমরা সুন্দরভাবে করতে পারি। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রম ধরলাম। তাহলে আমরা এটা জানবো। এরপরে আসো সৃজনশীল প্রশ্ন 6, রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2 মোল অক্সিজেন গ্যাস সংকুচিত হয় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। সংকুচিত হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রসারিত হলে তাপমাত্রা হ্রাস পায়। অবজেক্টিভ। সিস্টেমের উপর কৃত কাজ নির্ণয় করো। অন্তঃস্থ শক্তির পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা 1.4, 2 মোল অক্সিজেন গ্যাস সংকুচিত হয় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। তাহলে এন এর মান 2 মোল, T1 - T2 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W সমান NR T1 - T2 ডিভাইডেড বাই গামা -1 এটা জানি সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W সমান NR T1 - T2 ডিভাইডেড বাই গামা -1। এখন এই মানগুলো বসিয়ে দিবে এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করবে। এরপরে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq = 0, যেহেতু ঘটনাটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq 0, তাহলে dq সমান du + dw জানি আমরা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে dq এর পরিবর্তে 0 বসাইলে 0 সমান du + dw। তাহলে du সমান কি হবে? -dw। du সমান -dw। আর এই প্রক্রিয়ার কাজ আমরা জানি w, এটাই dw। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ W সমান যেটা পাবো সেই মানটাই এই কৃত কাজ DW এর জায়গায় বসিয়ে দিব। তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন। অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এরপরে আসো, 1.5 10⁵ প্যাসকেল চাপে 2 মোল গ্যাস 300 কেলভিন থেকে 450 কেলভিনে উত্তপ্ত করা হলো। কৃত কাজ নির্ণয় করো আর অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো, সমচাপ প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস সংকোচন, তাই না? সমচাপ, সমষ্ণ নয়, রুদ্ধতাপীয় নয়, সমচাপ, চাপ স্থির। সেই ক্ষেত্রে আমরা কাজের ইকুয়েশন কি? তাহলে একটা নতুন জিনিস শেখা হয়ে গেল। প্রতিটা অঙ্ক কিন্তু এক এক টাইপের। তাহলে আমাদের মোল সংখ্যা 2 মোল,
আদি তাপমাত্রা 300 কেলভিন, শেষ তাপমাত্রা 450 কেলভিন। এরপরে মোলার গ্যাস ধ্রুবক আর 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর ডাব্লু সমান এন আর টি টু মাইনাস টি ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু কিন্তু না, টি টু মাইনাস টি ওয়ান। সমচাপ প্রক্রিয়ায় টি টু মাইনাস টি ওয়ান হবে, রুদ্ধ তাপীয় ক্ষেত্রে টি ওয়ান মাইনাস টি টু হবে, কিন্তু সমচাপ প্রক্রিয়ায় কাজ ডাব্লু সমান এন আর টি টু মাইনাস টি ওয়ান। এন এর মান বসাবে টি ওয়ান, টি ওয়ান হলো 300, টি টু হলো 450 বসাবে। এরপরে মান বসানোর পরে টি টু মাইনাস টি ওয়ান মানে ডেল টি আর কি, তাপমাত্রা পার্থক্য ইচ্ছা করলে লেখা যায়, না লিখলেও কোনো অসুবিধা নাই, সরাসরি বসাই দিলেও হবে। তাহলে ডাব্লু এটা। এরপরে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আমরা জানি যে কোনো প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কেবল তাপমাত্রার উপর নির্ভর করে। অন্তঃস্থ শক্তি কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা পরিবর্তন হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে। গ্যাসটা কি গ্যাস? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস যদি আমরা মানে সোজা কথায় দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে টিবি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সমান 5/2 আর, এটা মনে রাখবে। আর সিপি হলো 7/2 আর। আচ্ছা যাই হোক, যে কোনো প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান এন সিবি ডিটি। টিভি ভি ছোট্ট করে নিচে কিন্তু এন সিবি ডিটি। তাহলে এখন এন এর মান বসাবে, সিবি মানে 5/2 আর, আর এর মান জানো 8.314, ডিটি মানে 450 বিয়োগ 300 মানে 150। তাপমাত্রা পার্থক্য ডিটি, টি টু মাইনাস টি ওয়ান, 450 বিয়োগ 300 মানে 150। তাহলে বসানোর পরে এটা ক্যালকুলেটারে করবে, যে রেজাল্ট আসবে অন্তঃস্থ শক্তির একক হলো জুল, সেটা জুলে লিখবে। তাহলে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন পেয়ে গেলাম। সহজ নিয়ম। যে কোনো প্রক্রিয়া অন্তঃস্থ শক্তির পরিবর্তন, যে প্রক্রিয়া হোক না কেন, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের জন্য এই সূত্র লিখবে। এটা বিকল্প ভাবেও করা যায়, বিকল্পটা একটু বড়, তারপরে তোমাদের জন্য রাখলাম। বিকল্প প্রক্রিয়ায় কি এন দেওয়া আছে, টি ওয়ান টি টু দেওয়া আছে, তার মানে ডিটি দেওয়া আছে, আর দেওয়া আছে, সিপি 7/2 আর, আর সিবি হলো 5/2 আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ সমান এন সিপি ডিটি। তাহলে এন এর মান বসাবা, সিপি এর মান বসাবা, ডিটি মানে 450 300 বিয়োগ 150 বসিয়ে ডিকিউ এর মান বের করবে। গ হতে আমরা এই ডাব্লিউ মানে ডিডাব্লিউ কৃত কাজ আমরা পাই এটা। অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ, ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, সেখান থেকে ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। তাহলে ডিইউ এই মানটা পেয়ে যাই। তাহলে আমরা এটা বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি বড়, তার চেয়ে এই পদ্ধতি যে কোনো প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান এনসিবিডিটি, এটা দিয়ে করা বেটার, এটাই করবে। বিকল্প দেখে রাখো, কিন্তু বিকল্প করার দরকার নেই, এই সহজ পদ্ধতিটা করবে। যে কোনো প্রক্রিয়ায় কোনো ভাবা চিন্তার দরকার নেই, যে কোনো প্রক্রিয়া অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান এনসিবিডিটি। ভালো, এটা আচ্ছা নাড়ার দরকার নেই। আচ্ছা এগুলো আমরা পরে করব, ধাপে ধাপে করব। আপাতত আমরা যতটুকু করলাম এ পর্যন্তই থাকলো। দেখা হবে এই বাকি অঙ্কগুলো নিয়ে কোনো একদিন পরবর্তী সময়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।